ইন্ডিয়ান পলিটি ফর ডাব্লিউবিসিএস 2022 প্রি প্লাস মেন্স এর লেকচার 7-এ সকলকে ওয়েলকাম। এটা ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার আমরা কভার করছি। অলরেডি এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা কভার করে নিয়েছি। সেলিন ফিচার্স, প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস যেহেতু বড় চ্যাপ্টার, পার্টে পার্টে কভার করছিলাম আমরা। আজ আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। যারা প্রথমবার ভিডিও দেখছো তারা এখানে ক্লিক করে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আমার এই সমস্ত ভিডিওগুলো আমি এক জায়গায় দিতে থাকি। এছাড়া আজ আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর এতক্ষণ যা কিছু আমরা পড়েছি তার উপর আমার একটা মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে, সেখানে তোমরা মক টেস্ট দিতে পারো, বুঝতে পারবে কতখানি তোমরা বুঝেছো। তো দেখো, আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার আমরা জেনেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কনস্টিটিউশনের পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে শুরু করে 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস। আর 12-13 আমরা জেনেছিলাম কি কি বলে কথা। আর জেনেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টি: ইকুয়ালিটি, ফ্রিডম, এক্সপ্লয়টেশন, রিলিজন, এডুকেশন আর কনস্টিটিউশনাল রেমেডি। তো এই যে আর্টিকেলগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এটা, উপসংহারের যে আর্টিকেলগুলো রয়েছে, মানে আর্টিকেল 31A, B, C, 33, 34, 35। আর এর সাথেই আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো, এই তিনটে আর্টিকেল 31A, B, C, এই তিনটের মেন বিষয়বস্তু কি বলতে চাইছে জেনে রাখলেই হবে। আলাদা করে এর প্রত্যেকটা আর্টিকেলের কি বর্ণনা, পুরো হিসেবপত্র না জানলেও চলবে, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা আর্টিকেলের আগেই বলেছিলাম যে কোনো আর্টিকেলের পিছনে যদি বড় হরফে ABCD লেখা থাকে বুঝবে যে সেটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, নিশ্চয়ই সংশোধনের মাধ্যমে, মানে অ্যামেন্ডমেন্ট করে নিশ্চয়ই এই আর্টিকেলটিকে অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে। তো এখানে মনে রাখার বিষয়বস্তু শুধু এতটুকুই যে এই আর্টিকেল 31A কিসের রিলেটেড, ঠিক আছে, কি সংক্রান্ত এই আর্টিকেলটা, ব্যাস এতটুকু জানলেই হবে। দেখো, এই তিনটে আর্টিকেলই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের এক্সেপশন, ঠিক আছে, অর্থাৎ ব্যতিক্রম। কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু এই তিনটে আর্টিকেল। আর্টিকেল 31A বলছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে ল্যান্ড রিফর্মস রিলেটেড, ল্যান্ড রিফর্মস এছাড়া আরও 5 রকমের আইন। কোন 5 রকমের আইন মনে রাখবার দরকার নেই, জাস্ট জেনে রেখো যে ল্যান্ড রিফর্মস রিলেটেড কোনো আইন, অর্থাৎ ভূমি সংস্করণ রিলেটেড কোনো আইন যদি পার্লামেন্ট পাস করে এবং তাতে যদি মৌলিক অধিকারের উল্লঙ্ঘনও হয়, তাহলেও সেই অ্যাক্টটাকে, সেই লটাকে ইনভ্যালিডেট করতে পারবে না। কোর্ট যদি চায় তাহলে সেই অ্যাক্টটাকে ইনভ্যালিডেট করতে পারবে না। এই হচ্ছে বিষয়বস্তু আর্টিকেল 31A। এখানে ক্যাচ ওয়ার্ড হচ্ছে একটাই, ল্যান্ড রিফর্ম। মনে রেখো, আর্টিকেল 31A কি বলে, ল্যান্ড রিফর্ম সংক্রান্ত আইন পাস করে যদি পার্লামেন্ট, তাহলে মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হলে উল্লঙ্ঘন ধরা হবে না, ঠিক আছে। কখন অ্যাড করা হয়? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এর মাধ্যমে। এখানে একটাই জিনিস মনে রেখো যে পার্লামেন্ট যদি আইন পাস করে তবেই, ঠিক আছে। স্টেট যদি, রাজ্যের বিধানসভা যদি কোনো ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাস করে তাহলে সেটা কিন্তু এরকম ইমিউনিটি পায় না। যদি তাকে এরকম ইমিউনিটি পেতে হয় তাহলে সেটাকে প্রেসিডেন্টের সিগনেচার দরকার পড়বে, ঠিক আছে। ব্যাস এতটুকু জিনিস মনে রাখো, ব্যাস আর্টিকেল 31 এর আর কিচ্ছু জানবার নেই। আর্টিকেল 31Bও হচ্ছে কি, ফান্ডামেন্টাল রাইটসের একটা এক্সেপশন। কি বলছে যে যদি কোনো আইন পার্লামেন্ট পাস করে, সেটাকে পার্লামেন্ট বা ধরো রাজ্যের বিধানসভারও যদি কোনো আইন পাস হয়ে থাকে এবং সেটাকে যদি 9th শিডিউলে পুট করে দেওয়া হয়, শিডিউল সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছিলাম, তো যদি সেই আইনটাকে 9th শিডিউলে পুট করে দেওয়া হয় তাহলে সেটাকে ইনভ্যালিডেট করা যাবে না। যদিও ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় তবুও করা যাবে না, ঠিক আছে। এটাও ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস মনে রেখো যে 2007-এ একটা ইম্পর্ট্যান্ট কেস এসেছিলো, আইআর কোয়েলহো কেস। এটা যখন ইম্পর্ট্যান্ট কেসেস ব্যাপারে আমরা পড়বো, আরও ডিটেলসে পড়বো, জাস্ট জেনে রেখো যে আইআর কোয়েলহো কেসে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে না, যে কোনো অ্যাক্টকে তুমি 9 শিডিউলে পুট করে দিয়ে বলবে যে জুডিশিয়াল রিভিউ থেকে বেঁচে যাবে, এমন করলে চলবে না। 24 এপ্রিল 1973-এর আগে যা কিছু ছিল, কাহিনী ছিল, 1973-এর পর যদি কোনো আইনকে 9 শিডিউলে পুট করেও দেওয়া হয় তাহলেও সেটাকে কোর্ট চাইলে যাচাই করতে পারে, ঠিক আছে, বোঝা গেল। তো এই হচ্ছে আর্টিকেল 31B। এখানে ক্যাচ ওয়ার্ড একটাই জিনিস মনে রাখো, আর্টিকেল 31B কিসের সাথে রিলেটেড? 9th শিডিউলের সাথে রিলেটেড, ব্যাস এখানে এতটুকুই জানবার আছে, ঠিক আছে। আর আর্টিকেল 31C কি বলছে? আর্টিকেল 31C বলছে যে নির্দেশমূলক নীতির মধ্যে স্পেসিফিক্যালি আর্টিকেল 39B আর 39C-তে যে সমস্ত নীতিগুলো লাগু করবার কথা বলা হয়েছে, সেই নীতিগুলো লাগু করতে গিয়ে সরকার যদি কোনো আইন পাস করে এবং সেই আইন যদি মৌলিক অধিকারের উল্লঙ্ঘন ঘটায়, তবুও সেটাকে মৌলিক অধিকারের উল্লঙ্ঘন ধরা হবে না, সেই অ্যাক্টটাকে ইনভ্যালিডেট করা হবে না, ঠিক আছে।
এটা 25তম সংশোধন 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আর এটার সাথে মনে রাখো কেশবনন্দা ভারতী কেস এ রিলেটেড, যেখানে সুপ্রিম কোর্ট অনেক বড় সড়ো একটা জাজমেন্ট দিয়েছিল, সেও সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো এখানে দেখো, এখানে মনে রাখবার বিষয় 3টে আর্টিকেল থেকে কোনোদিন কোশ্চেন জিজ্ঞেস করা হয় না সেই লেভেলের, কিন্তু মনে রাখবার বিষয় এতটুকুই যে আর্টিকেল 31A হচ্ছে ল্যান্ড রিফর্ম রিলেটেড, আর্টিকেল 31B হচ্ছে 9th শিডিউলের সাথে সম্পর্কিত, আর আর্টিকেল 31C হচ্ছে নির্দেশমূলক নীতির, আর্টিকেল 39B আর 39C এর সাথে রিলেটেড। ব্যাস, এর বাইরে আর কিছু সেরকম কোশ্চেন আসবে না। তাহলে এই 3টে আর্টিকেল আমাদের জানা হয়ে গেল। এবার আমরা আসি আর্টিকেল 33, 34, 35 কী বলছে একবার জেনে নিই। এগুলো অত ইম্পর্টেন্ট আর্টিকেল না, জাস্ট বিষয়বস্তুটা জেনে রাখো যে কোন আর্টিকেল কোন রিলেটেড, ব্যাস, তাহলে অতটুকুই যথেষ্ট। আর্টিকেল 33 বলছে যে আর্ম ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি যে সমস্ত পার্সোনাল কাজ করছে, ঠিক আছে, তাদের যদি সম্পূর্ণ ফান্ডামেন্টাল রাইটস দিয়ে দেওয়া হয়, তাহলে তারা ঠিকঠাক করে প্রপার ডিসচার্জ অফ ডিউটি করতে পারবে না। নিজের কর্তব্যটা পালন করতে গেলে তাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিছুটা খর্ব করতেই হবে। তো এই খর্ব কে করতে পারে? পার্লামেন্ট করতে পারে, ঠিক আছে। পার্লামেন্ট এরকম আইন পাস করে তাদের ফান্ডামেন্টাল রাইটস খর্ব করতে পারে। ফর এক্সাম্পল ধরো, পুলিশ যদি নিজেই গিয়ে কোথাও ডেমনস্ট্রেট করতে শুরু করে দেয়, অ্যাসোসিয়েশন একটা গঠন করে বলে যে আমরা ধর্ণা দিলাম, তাহলে সরকার কী করে চলবে, তাই না? সুতরাং পুলিশ ফোর্সেসের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস, মানে আর্টিকেল 19-এ যেই ফ্রিডম অফ মুভমেন্ট অ্যাসোসিয়েশন আছে, সেগুলো খর্ব করতে পারে। বোঝাতে পারছি? তো এটাই হচ্ছে আর্টিকেল 33 বলছে যে পুলিশ ফোর্স, আর্ম ফোর্স, ইন্টেলিজেন্স ব্যুরোতে যারা কাজ করে, ঠিক আছে, তো সেই সমস্ত পার্সোনালদের জন্য ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্ট যদি চায় খর্ব করে আইন পাস করতে পারে, এবং পার্লামেন্ট করেওছে। আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্ট, পুলিশ সার্ভিসেস অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট পাস করে সরকার ফান্ডামেন্টাল রাইটস, এই সমস্ত সার্ভিসেসে যারা কাজ করেন তাদের ফান্ডামেন্টাল রাইটস কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আর্টিকেল 34 কি বলছে? আর্টিকেল 34 বলছে, আর্টিকেল 34 বেশ মজাদার আর্টিকেল। কি বলছে? যে কোথাও যদি মার্শিয়াল ল লাগু হয়, কোথাও যদি মার্শিয়াল ল লাগু হয়ে থাকে, তাহলে সেখানে কোনো পাবলিক সার্ভেন্ট ল অ্যান্ড অর্ডার আবার পুনরায় সেটাকে ঠিক করবার জন্য, রিস্টোর করবার জন্য যদি কোনো কিছু করে থাকে, তাহলে তাকে আইডেমনিফাই করা হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো কোথাও যদি কেওস একটা মেচে গেল, সেখানে মার্শাল ল লাগু করে দেওয়া হলো, ঠিক আছে, সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উঠে গিয়ে মিলিটারি রুল লাগিয়ে দেওয়া হলো, এবং সেখানে যদি মিলিটারি রুল লাগু করে সেখানে যদি পাবলিক অর্ডার রিস্টোর করবার জন্য মিলিটারি কোনো কিছু একটু বেশি পরিমাণ ফোর্সও ইউজ করে, তাহলেও ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়েছে বলে সেই সমস্ত পাবলিক সার্ভেন্টের এগেনস্টে কোনো কেস করা চলবে না, ঠিক আছে। এই হচ্ছে আর্টিকেল 34-এর বক্তব্য। এবার মনে প্রশ্ন আসবে, মার্শাল ল জিনিসটা কি? দেখো, একটা ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352-তে আছে, সেটা আমরা জানি, কিন্তু মার্শাল ল এর ব্যাপারে এটা একটা ব্রিটিশ ল থেকে আমরা নিয়েছি ব্যাপারটা, কিন্তু এই মানে মার্শাল লটাই যে কোথাও এত বেশি গড়বড় হয়ে গেল যে সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন উঠে গিয়ে মিলিটারি সেই জায়গাটা ক্যাপচার করে নিল, যাতে করে কিনা সেখানকার যে কেওস আছে সেটাকে রিস্টোর করা যায়, ঠিক আছে। কিন্তু এরকম ন্যাশনাল এমার্জেন্সি থেকে এটা আলাদা, আর এই যে মার্শাল ল এর ব্যাপারে কোনো ডিটেলস প্রভিশনের কথা কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, আর এরকম মার্শাল ল কোথাও কোনো দিন লাগুও হয়নি। এই আর্টিকেল জাস্ট লেখা আছে, এতটুকুই, বোঝা গেল। আর আর্টিকেল 35 কি বলছে? আর্টিকেল 35 বলছে, দেখো এতক্ষণ ফান্ডামেন্টাল রাইটস আমরা যা কিছু পড়েছি, তো কিছু কিছু ক্ষেত্রে যে আইন পাস করার কথা বলেছে, সে আইনগুলো কেবলমাত্র পার্লামেন্টই তৈরি করতে পারে, স্টেট লেজিসলেচার চাইলে পারে না। যেমন আর্টিকেল 16-এ কি বলা হয়েছিল, যে পার্লামেন্ট যদি চায় তাহলে রেসিডেন্সকে, অর্থাৎ কারো বাসস্থান কোথায়, কার রেসিডেন্স কোথায়, সেটাও একটা কন্ডিশন হিসেবে রাখতে পারে পাবলিক এমপ্লয়মেন্টের জন্য। মানে কিছু নির্দিষ্ট চাকরির ক্ষেত্রে বলা যেতে পারে যে অমুক স্থানের বাসিন্দারাই অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, এরকম করে কোনো ল পাস করতে পারে, কিন্তু সেই লটা কে পাস করবে? কেবলমাত্র পার্লামেন্টই পাস করতে পারবে, রাজ্যের বিধানসভা পাস করতে পারবে না, ঠিক আছে। আর্টিকেল 32-তে বলা হয়েছিল যে পার্লামেন্ট যদি চায় তাহলে, আমরা জানি যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট রিট ইস্যু করতে পারে, তাই না? কিন্তু পার্লামেন্ট যদি চায় তাহলে অন্য কোনো কোর্টকেও রিট ইস্যু করবার ক্ষমতা দিতে পারে। তো সেই ক্ষমতাটা কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে, স্টেট লেজিসলেচার কাছে নেই, ঠিক আছে। তারপর আমরা জেনেছিলাম যে এই একটু আগে আমরা পড়লাম যে আর্ম ফোর্স, পুলিশ ফোর্স, এই সমস্ত সার্ভিসেসে যারা কাজ করেন তাদের ফান্ডামেন্টাল রাইটস চাইলে খর্ব করতে পারে। কে খর্ব করতে পারে? কেবলমাত্র পার্লামেন্ট খর্ব করতে পারে, বিধানসভা কিন্তু খর্ব করতে পারে না, ঠিক আছে। আর্টিকেল 34 আমরা পড়েছিলাম যে কোথাও যদি মার্শাল ল কার্যকরী হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় না,
পাবলিক সার্ভেন্ট যদি পাবলিক অর্ডারকে রিস্টোর করবার জন্য কিছু এক্সট্রা ফোর্সও ইউজ করে দেয় তাহলে তাকে ইন্ডেমনিফাই করা যেতে পারে। তো সেই জাতীয় ল কে পাস করবে না পার্লামেন্ট পাস করবে। আর্টিকেল 17 আমরা কি পড়েছিলাম যে আনটাচেবিলিটি হচ্ছে অফেন্স। কেউ যদি অস্পৃশ্যতা প্র্যাকটিস করে তাহলে তার এগেনস্টে তাকে পানিশ করা হবে এবং সেই পানিশমেন্টের জন্য একটা ল পাস করতে হবে। সেই লটা কে পাস করবে? পার্লামেন্ট। আর্টিকেল 23-তে আমরা পড়েছিলাম যে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ পাচার করলে তার এগেনস্টে কিছু পানিশমেন্ট থাকবে। সেই পানিশমেন্ট রিলেটেড আইন কে পাস করবে? পার্লামেন্ট পাস করবে। বোঝা গেল? তো এই যে আর্টিকেল 16, 32, 33, 34, 17, 23 এই সমস্ত আর্টিকেলগুলোতে যে আইনের কথা বলা যায় সেই আইনগুলো কেবলমাত্র পার্লামেন্টই পাস করতে পারে, রাজ্যের বিধানসভা পাস করতে পারে না। রাজ্যের বিধানসভার আওতায় এলেও পাস করতে পারে না। ঠিক আছে? কেন? কারণ এগুলো ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড আইন। এই আইন যদি প্রত্যেকটা বিধানসভা নিজের নিজের মতো করে পাস করে তাহলে দেশের মধ্যে একটা একই একই নিয়মের উল্লঙ্ঘনের জন্য আলাদা আলাদা পানিশমেন্ট হয়ে যাবে আলাদা আলাদা রাজ্যে, তাই না? এটা যেন এই যে ইউনিটিটা মেনটেন থাকে সেই জন্য এই সমস্ত রিলেটেড আইনগুলো কেবলমাত্র পার্লামেন্টের হাতে দেওয়া আছে। এই কথা বলছে আর্টিকেল 35। বোঝা গেল? এবার দেখো, এখানে দেখো কোশ্চেন এসেছিল একবার যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 35 ইন রেসপেক্ট অফ এনি অফ দ্য ম্যাটার্স আন্ডার আর্টিকেলস 16(3), 32(3), 33, 34 হু হ্যাজ দ্য পাওয়ার টু মেক লস। এই সমস্ত রিলেটেড আইনগুলো কে পাস করতে পারে? পার্লামেন্ট নাকি স্টেট লেজিসলেচার নাকি দুজনেই না কেউ না? অবশ্যই পার্লামেন্ট। স্টেট লেজিসলেচার করতে পারে না। ঠিক আছে? এই জাতীয় কোশ্চেন একবার এসে গেছিল। এবার দেখো, এখান থেকে সেই রকম কোনো কোশ্চেন সেই লেভেলের আসে না। যা কিছু জানবার আমি বলে দিলাম। কি জানবার? এই আর্টিকেলগুলো কি রিলেটেড, কি বিষয়বস্তু, ব্যাস অতটুকু জানলেই চলবে। ঠিক আছে? এবার দেখো আর্টিকেল 32-তে আমরা পড়েছিলাম কি? আর্টিকেল 32 বলছে কারো যদি মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয় তাহলে সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে পারে এবং সুপ্রিম কোর্ট হচ্ছে গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। মানে সুপ্রিম কোর্ট গ্যারেন্টি দিচ্ছে যে তুমি তোমার ফান্ডামেন্টাল রাইটস পাবেই। ঠিক আছে? তো সেই মতো ফান্ডামেন্টাল রাইটসগুলো যাতে তুমি তোমার ফিরে পাও সেই জন্য সুপ্রিম কোর্ট কী করতে পারে? রিটস জারি করতে পারে। ঠিক আছে? এবার মাথায় প্রশ্ন আসবে, রিটস আবার কী জিনিস রে বাবা, তাই না? তো রিটস হচ্ছে যদি কোনো কারো ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় তাহলে সে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমার মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট একটা অর্ডার জারি করবে। সেই অর্ডারে লেখা থাকবে যে অমুক ব্যক্তি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়েছে, এই জিনিসটা মানে এই অ্যাক্টটা সরকারকে করতে বারণ করবে বা কোনো একটা কিছু অর্ডার পাস করবে। সেই অর্ডারটা হচ্ছে রিট। ঠিক আছে? এই রিটগুলো আমরা কোথা থেকে ইনফ্লুয়েন্স হয়ে নিয়েছি? আমরা নিয়েছি ইংলিশ ল থেকে। এগুলো ব্রিটিশ রুলে ছিল আগে। ঠিক আছে? আচ্ছা, রিটস কে ইস্যু করতে পারে? রিট আর্টিকেল 32 বলছে যে সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। ঠিক আছে? আর্টিকেল 32 বলে সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। আর্টিকেল 226 আলাদা একটা আর্টিকেল আছে, সেটা বলছে যে হাইকোর্টও ইস্যু করতে পারে। আবার আর্টিকেল 32 এটাও বলছে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ছাড়া, হাইকোর্ট তো অলরেডি পাচ্ছেই, সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছেই, পার্লামেন্ট যদি চায় তাহলে অন্য কোনো কোর্টকেও এম্পাওয়ার করতে পারে, সেও রিট জারি করতে পারবে। বোঝা গেল? কিন্তু যদিও এরকম কোনো আজ পর্যন্ত প্রভিশন হয়নি যে অন্য কোনো কোর্ট রিট জারি করবে বলে পার্লামেন্ট কোনো আইন পাস করেছে। সুতরাং এখনো পর্যন্ত রিট জারি করবার পাওয়ার কার কার কাছে আছে? সুপ্রিম কোর্টের কাছে আছে আন্ডার আর্টিকেল 32, আর হাইকোর্টের কাছে আছে আন্ডার আর্টিকেল 226। বোঝা গেল? এবার রিট 5 ধরনের হয়: হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি আর কো ওয়ারেন্টো। 5 ধরনের রিট হয়। এই রিটগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। কোন রিট কী বলে, কার ক্ষেত্রে লাগু, কখন লাগু হয়, কার এগেনস্টে লাগু হয় না, এ থেকে প্রচুর কোশ্চেন ডব্লিউবিসিএসে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? প্রথমে আসছি হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস বলছে কি? হেবিয়াস কর্পাসের লিটারেল মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। ঠিক আছে? মানে মানে সোজা বাংলায় বললে যে ব্যক্তিটিকে আমার সামনে আনা হোক। মানে হেবিয়াস কর্পাসের একদম সঠিক বাংলা যদি মানে ঠিকঠাক বাংলা যদি আমরা করি তাহলে এটা মানে দাঁড়ায় যে ব্যক্তিটিকে আমার সামনে আনা হোক। ধরো কোনো এক ব্যক্তি সে কোনো কিছু কাজ করেছে বা কিছু বলেছে বা কিছু বলেওনি, এমনি অন্য কোনো ব্যক্তি তাকে আটক করে রেখে দিয়েছে। ঠিক আছে? এই ব্যক্তি একে আটক করে রেখে দিয়েছে কোনোভাবে, বাড়িতেই হোক বা কোথাও হোক। তো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি আটক করে বা গভর্নমেন্ট, ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও যদি কোনো ব্যক্তিকে আটক করে বা কোনো কোম্পানি কাউকে আটক করে, মানে কোনোভাবেই যদি কোনো ব্যক্তিকে আটক করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেই ব্যক্তি কোর্টকে জানাতে পারে যে আমাকে আটক করে রাখা যাবে। ব্যাপার হচ্ছে যে যে ব্যক্তি আটক হয়েছে সে কী করে কোর্টের কাছে যাবে? জরুরি নয় যে সেই যাক, তার রিলেটিভ কেউ একজন কোর্টে গিয়ে
পিটিশন জমা দিতে পারে, রিট পিটিশন, যে আমার অমুক ব্যক্তি আটক করে রেখেছে, আপনি দেখুন। তো তখন কোর্ট বলবে যে হ্যাবিয়াস কর্পাস, অর্থাৎ কোর্ট হ্যাবিয়াস কর্পাস জারি করবে যে ব্যক্তিটিকে আমার সামনে আনো, ঠিক আছে। এনে কোর্ট এটা যাচাই করবে যে এই যে ব্যক্তিকে আটক করা হলো, এটা কি লিগেলি আটক করা হয়েছে না এমনি জাস্ট আটক করে রেখে দিয়েছে, ঠিক আছে। যদি লিগেলি আটক করা হয় তাহলে তো কিছু করার নেই। ফর এক্সাম্পল ধরো এই ব্যক্তি সত্যি কোনো ক্রাইম করেছে এবং সরকার তাকে কিছু যা হোক কিছু পানিশমেন্টের জন্য 3 বছরের জন্য আটক করেছে, সে যদি গিয়ে বলে যে হ্যাবিয়াস কর্পাস আমাকে ইস্যু করা হোক, তাহলে কোর্ট কী করবে? করবে না, কারণ এটা তো লিগেলি আটক করে রাখা হয়েছে তাকে, তাই না? কিন্তু ধরো কোনো ব্যক্তি হয়তো, আমাদের ব্যক্তি স্বাধীনতা মানে রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে আর্টিকেল 19 অনুযায়ী, আমরা যা হোক কিছু একটা হয়তো গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে কিছু বললাম এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ধরো আমাকে জেলে পুরে দিল, তখন আমি কোর্টে হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন ফাইল করতে পারি যে আমাকে সরকার ইললিগেলি আটক করে রেখেছে। তো কোর্ট আমাকে ডেকে আনবে, কোর্ট দেখবে যে সত্যি আমি কি এমন কিছু বলেছিলাম যার ফলে ভারতের সোভেরেইনটি ইন্টিগ্রিটি হার্ট হয় বা পাবলিক অর্ডার ডিস্টার্ব হয়, বা এমন কিছু করেছি, ইলিগেল কাজ কিছু করেছি। যদি ধরো ফর এক্সাম্পল আমি এমন কিছুই বলিনি যাতে কোনো কিছু হয়, তাহলে কোর্ট আমাকে কি বলবে যে এই ব্যক্তিকে তো ইললিগেলি আটক করে রাখা ছিল, কোর্ট আমাকে ছেড়ে দেবে। বোঝা গেল তো হেভিয়াস কর্পাস ব্যাপারটা কি? তো হেভিয়াস কর্পাস সেই জন্য এটাকে বলা হয় বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এই কথাটা মনে রেখো যে হেভিয়াস কর্পাসকে বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম বলা হয়। আর হেভিয়াস কর্পাস ব্যাপার স্যাপার কি আশা করছি বুঝে গেছো, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাসের লিটারাল মিনিং হচ্ছে উই কমান্ড, মানে আমি তোমাকে আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, ঠিক আছে। কখন এটা ইস্যু করা হয়? কোনো পাবলিক সার্ভেন্ট বা কোনো নিম্ন কোর্ট বা কোনো পাবলিক বডি বা কোনো ট্রিবিউনাল বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট, তার যে দায়িত্ব, যেটা কাজ সে হয়তো সে করছে না, মানে আইদার পারফর্ম করতে পারছে না বা বলছে যে আমি করবোই না। ফর এক্সাম্পল ধরো তুমি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে গেছো কোনো একটা কাজের জন্য এবং সেই কাজটা যথেষ্ট ভ্যালিড, কিন্তু যিনি হয়তো অফিসার আছেন তিনি আপনার কাজ করছেন না। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তুমি কোর্টে ম্যান্ডামাসের জন্য, রিট পিটিশনের জন্য ফাইল করতে পারো যে অমুক ব্যক্তি আমার কাজটি করে দিচ্ছে না। তো কোর্টকে বলা হতে পারে, কোর্টকে বলা যেতে পারে যে আপনি দেখুন। তো কোর্ট ম্যান্ডামাস জারি করতে পারে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি কাজটি করছেন তাকে বলা হবে যে তোমার যে দায়িত্ব, তোমার যে কর্তব্য সেটা তুমি পালন করো। এটা হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে। আর এটা মনে রাখতে হবে, ম্যান্ডামাস কার এগেনস্টে ইস্যু করা যায় না? প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে ইস্যু করা যায় না। মানে কোনো ব্যক্তি কোর্টে গিয়ে বলতে পারে না যে প্রেসিডেন্ট নিজের কাজ করছে না, আপনি ম্যান্ডামাস জারি করুন, বা গভর্নর কাজ করছে না, আপনি ম্যান্ডামাস জারি করুন। প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। হাইকোর্টের যে যিনি চিফ জাস্টিস আছেন তার এগেনস্টেও ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। কোনো প্রাইভেট পার্সনের এগেনস্টে করা যেতে পারে না, ঠিক আছে। মানে ধরো কোনো ব্যক্তি তোমার তোমার হয়তো স্টুডেন্ট, সে তুমি তাকে হোমওয়ার্ক দিয়েছো, সে করে আসেনি, তুমি কি কোর্টে গিয়ে বলবে যে ম্যান্ডামাস জারি করুন তো, অমুক ছেলেটি আমার পড়াশোনা করে আসে না? বা ওয়ে দ্য অব্লিগেশন ইজ নট স্ট্যাটিউটরি, অর্থাৎ আইনতভাবে বদ্ধ নয় কেউ কোনো কাজ করতে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো তুমি তোমার বাড়ির কাজের জন্য কোনো মিস্ত্রিকে কন্ট্যাক্ট দিয়েছো, রাজমিস্ত্রি, সে বলেছে আমি 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেবো। সে হয়তো দেখা গেলো 6 মাসেও তোমার বিল্ডিং কমপ্লিট হয়ে উঠলো না, বাড়ি তোমার তৈরি হচ্ছে না। তুমি কি কোর্টে গিয়ে বলতে পারবে যে ম্যান্ডামাস জারি করুন তো, রাজমিস্ত্রি আমার কাজ করছে না? না। এই অব্লিগেশনটা কি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, কোনো স্ট্যাটুটরি অব্লিগেশন নয়। মানে কোনো আইনে লেখা নেই যে রাজমিস্ত্রিকে 3 মাসেই শেষ করতে হবে বলে, ঠিক আছে। যদি কোনো অব্লিগেশন স্ট্যাটুটরি হয় তখনই ম্যান্ডামাস জারি করা যেতে পারে। পাবলিক সার্ভেন্টের এগেনস্টে জারি করা যেতে পারে, ইনফিরিয়র কোর্টের এগেনস্টে জারি করা যেতে পারে, কোনো পাবলিক বডির এগেনস্টে জারি করা যেতে পারে, কোনো ট্রিবিউনাল বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের এগেনস্টে জারি করা যেতে পারে। বোঝা গেল? দেখো এইগুলো যদি একটু ভালো করে বোঝো তাহলে তুমি নিজেই গেস করতে পারবে যে কোথায় এই রিট জারি করা যেতে পারে আর কোথায় পারে না, ঠিক আছে। এবার হচ্ছে প্রোহিবিশন। প্রোহিবিশন শুনেই যেটা মনে হচ্ছে করোনা, বাধা দেওয়া, ফরবিড করা, তাই না? স্টপিং লোয়ার কোর্টস এক্সিডিং ইস জুরিসডিকশন। প্রোহিবিশন এই যে রিটটা, এটা স্পেসিফিক্যালি কোর্ট টু কোর্টের মাঝখানে হয়, ঠিক আছে। মানে ধরো কোনো ছোট কোর্টের নির্দিষ্ট একটা আওতা থাকে, ওর ভিতরেই কোর্টকে কাজ করতে হয়, ঠিক আছে। তো কোনো ছোট কোর্ট নিজের আওতার বাইরে গিয়ে যদি কোনো জাজমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে, হয়তো দেখা গেলো যে কোর্টের অত পাওয়ারই নেই, ওই লোয়ার কোর্টের অত পাওয়ারই নেই যে কোনো জাজমেন্ট দেবে, কিন্তু লোয়ার কোর্ট হয়তো দেখা গেল যে নিজের আওতা ছাড়িয়ে গিয়ে কখনো কোনো কাজ করছে, তখন হায়ার কোর্ট লোয়ার কোর্টকে প্রোহিবিশন রিট জারি করতে পারে যে করোনা, ঠিক আছে, এটা করোনা। বোঝা গেল? তাহলে কার এগেনস্টে করা যেতে পারে না? কোনো লোয়ার কোর্ট বা কোয়াসি জুডিশিয়াল বডি, ঠিক আছে, যেখানে বিচার ব্যবস্থা সংক্রান্ত কোনো ডিপার্টমেন্ট আছে, সেখানেই এই প্রোহিবিশন রিট জারি করা যেতে পারে।
কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজের এগেনস্টে জারি করা যেতে পারে না, প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে জারি করা যেতে পারে না, বা লেজিসলেটিভ বডির এগেনস্টে জারি করা যেতে পারে না। অর্থাৎ বিধানসভা ধরো কোনো আইন পাস করছে, কোর্ট বলতে পারে না যে এই আইনটি পাস করো না, ঠিক আছে, লেজিসলেটিভ বডিকে প্রহিবিশন জারি করা যেতে পারে না। বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল কোনো কাজ করছে, ঠিক আছে, তোমার ফুচকাওয়ালা তোমার ফুচকায় বেশি ঝাল দিয়ে দিচ্ছে বলে কিন্তু প্রহিবিশন রিট জারি করা যেতে পারে না, কারণ ওটা ওর প্রাইভেট কাজ, ঠিক আছে, ওটা কোনো পাবলিক কাজ নয় যে তুমি তাকে প্রহিবিট করবে কোর্টের দ্বারা, ঠিক আছে। তো প্রহিবিশন বোঝা গেল যে বড় কোর্ট ছোট কোর্টকে যখন বলবে যে তুমি এই জাজমেন্টটা দিতে পারো না, তোমার এটা আওতার বাইরে, বোঝা গেল। আর এর সাথে খানিকটা রিলেটেড হচ্ছে সার্সিওরারি। সার্সিওরারি মানে হচ্ছে যখন ধরো কোনো ছোট কোর্ট নিজের আওতার বাইরে গিয়ে কোনো জাজমেন্ট দিচ্ছে বা দিয়ে ফেলেছে অলরেডি, তখন বড় কোর্ট কী করে, ওই ছোট কোর্টকে বলে যে তুমি এই যে কেসটা জাজমেন্ট দিচ্ছ সেটা আমাকে পাঠিয়ে দাও। আর ধরো অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে সেই জাজমেন্টটাকে স্কোয়াশ করে দেওয়া হয়, যে এই জাজমেন্ট বাতিল হয়ে গেল, ঠিক আছে। তো সার্সিওরারিটা কী হচ্ছে, সার্সিওরারির মানে হচ্ছে টু বি সার্টিফাইড। যখন কোনো লোয়ার কোর্ট কোনো জাজমেন্ট দিয়ে দেয়, তখন হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলে তোমার তো এটা জাজমেন্টের বাইরে, জুরিসডিকশনের বাইরে, সুতরাং তুমি আইদার আমাকে দিয়ে দাও কেসটা, আর তুমি যে জাজমেন্ট দিয়েছো সেটা বাতিল হয়ে গেল, বোঝা গেল। সেম কার এগেনস্টে করা যেতে পারে, কোনো জুডিশিয়াল বডি, ঠিক আছে, বা কোনো লোয়ার কোর্ট। কিন্তু পরবর্তীকালে 90s পরে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডির এগেনস্টেও এই সার্সিওরারি জারি করা যেতে পারে, বোঝা গেল। এখানে মনে রাখবে প্রহিবিশনটা কী ছিল, প্রহিবিশনটা ছিল কি কেবলমাত্র প্রহিবিট করছে, তাই না। আর এটা কি সার্সিওরারি প্রহিবিটও করছে এবং কিউরেটিভ, এবং সেটাকে ঠিকও করে দিচ্ছে, যদি কোনো ছোটো কোর্ট ভুল জাজমেন্ট দিয়ে থাকে তাহলে সেটাকে ঠিকও করে দিচ্ছে, বোঝা গেল। আর লাস্ট হচ্ছে কুও ওয়ারেন্টো। কুও ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, মানে কথাটার মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, অর্থাৎ মানে কোন অথরিটিতে তুমি এই টেবিলটা চেয়ারটা দখল করে বসে আছো। কোনো পাবলিক অফিসে কোনো এক ব্যক্তি বসে আছে, দেখা গেল সে ইললিগালি বসে আছে, ঠিক আছে। তো ধরো তুমি দেখলে যে কোনো কোনো একটা স্ট্যাটুটরি একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, যার একজন অফিসার ঠিকঠাক হওয়া উচিত, দেখা গেল কেউ কারো মামা ভাগনা কাউকে বসিয়ে দিল। কারণ তোমার মনে হচ্ছে যে এ তো ইললিগালি এই চেয়ারে বসে আছে, ইললিগালি অফিস দখল করে বসে আছে অমুক ব্যক্তিটি, এই ব্যক্তির তো এই অফিসে পাবলিক অফিসে বসা উচিত নয়। তখন তুমি কোর্টকে জানাতে পারো, কোর্ট কো ওয়ারেন্টও জারি করতে পারে। কোর্ট জিজ্ঞেস করবে সেই ব্যক্তিকে যে তুমি কোন অথরিটিতে এই অফিস দখল করে বসে আছো, সেটাকে জাস্টিফাই করো। যদি সে ব্যক্তি জাস্টিফাই করতে পারে ঠিক, যদি জাস্টিফাই না করতে পারে তাহলে তাকে সেই পোস্ট থেকে রিজাইন করতে হয়, ঠিক আছে। ইললিগালি যেন কেউ পাবলিক অফিস দখল করতে না পারে সেই জন্য কো ওয়ারেন্টও জারি করা হয়, ঠিক আছে। কার এগেনস্টে করা যেতে পারে, কোনো পাবলিক অফিসের এগেনস্টেই করা যেতে পারে। কোনো প্রাইভেট মানে ধরো নন স্ট্যাটিউটরি অফিস বা কোনো প্রাইভেট অফিস, মানে ফর এক্সাম্পল ধরো তোমার পাড়ার মানে তোমার গ্রামের হয়তো সোসাইটি একটা তৈরি হয়েছে, তোমার কলোনির কোনো সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে ধরো কাউকে, কিন্তু দেখা গেল যে যে ব্যক্তি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হওয়া উচিত সোসাইটি তাকে না করে কেউ অন্য কারো মানে কোনো পলিটিক্যাল লিডারকে বানিয়ে দিল, তুমি কিন্তু কোর্টে গিয়ে বলতে পারো না যে কো ওয়ারেন্টও জারি করুন, তো প্রেসিডেন্ট ভুল লোক নির্বাচন হয়ে গেছে। এরকম হয় না, কোনো পাবলিক অফিস হতে হবে, ঠিক আছে, কোনো কনস্টিটিউশনাল বা পাবলিক অফিস হতে হবে। সেইখানে যদি কোনো ইলিগাল ব্যক্তি বসে যায় তাহলে তার এগেনস্টে কো ওয়ারেন্টও জারি করা যেতে পারে, ঠিক আছে। আর এটা মনে রেখো, কো ওয়ারেন্টও হচ্ছে এই এতগুলো রিটসের থেকে এই জন্য আলাদা, বাকি রিটসগুলো কেবলমাত্র সেই কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারে যার সাথে ঘটনাটি ঘটেছে, ঠিক আছে। আমি কোনো লোয়ার কোর্টে গেছি, লোয়ার কোর্ট আমাকে ভুলভাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, আমি সেই জন্য হায়ার কোর্টে গিয়ে বলতে পারি যে প্রহিবিশন বা সার্সিওরারি জারি করুন, ঠিক আছে। যার সাথে ঘটনাটি ঘটছে কেবলমাত্র সে বা তার রিলেটেড কোনো ব্যক্তি কিন্তু কোর্টে যেতে পারে। কিন্তু কুও ওয়ারেন্টো কেসে, কুও ওয়ারেন্টো হচ্ছে কেবলমাত্র ওই ব্যক্তি নয়, যে কোনো ব্যক্তি যেতে পারে পাবলিক অফিসে ইলিগাল কেউ যদি দখল করে বসে থাকে তার জন্য, ঠিক আছে, বোঝা গেল। তো দেখো এই যা কিছু আমি বললাম এতটুকু বুঝে নাও, আর এই যে ছকটা আছে পারলে স্ক্রিনশট নিয়ে নাও, নিচে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই এতটুকু যদি জেনে যাও তাহলেই হয়ে যাবে যথেষ্ট। হ্যাবিয়াস কর্পাস, তার মিনিং কি, টু হ্যাভ দ্য বডি, এটা বারবার জিজ্ঞেস করে। কার এগেনস্ট ইস্যু করা যেতে পারে, কোনো প্রাইভেট পার্সনের এগেনস্টে ইস্যু করা যেতে পারে, কোনো পাবলিক অথরিটির এগেনস্টে ইস্যু করা যেতে পারে। দেখো মনে রেখো, প্রাইভেট পার্সনের এগেনস্টে একটাই কেবলমাত্র রিট জারি করা যেতে পারে, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস, ঠিক আছে। কার এগেনস্টে করা যেতে পারে না, যদি কোনো ডিটেনশন লফুল হয়, ঠিক আছে, অর্থাৎ আইনতভাবেই কাউকে আটক করে রাখা হয়েছে, সে কিন্তু গিয়ে হেভিয়াস কর্পাসের জন্য আশা করতে পারে না। মনে রাখো এটাকে বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি বলা হয়। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখো, এটা একবার জিজ্ঞেস করা হয়েছিল, রেস জুডিকাটা, এটা আবার কী জিনিস।
রেস জুডিকাটা ব্যাপারটাকে বুঝো। ধরো তোমার সাথে কারো ডিসপিউট হয়েছে, তুমি কাউকে 500 টাকা ধার দিয়েছো, সে তোমাকে ফেরত দেয়নি এবং তুমি তার এগেনস্টে কেস করেছো, ঠিক আছে। তো সেই কোর্ট, কোনো একটা কোর্টে গেছো, কোর্ট তোমাকে জাজমেন্ট দিল যে হ্যাঁ অমুক ব্যক্তিকে 500 টাকা 1 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে, এবং সে ফেরত দিয়ে দিল, মিটে গেল, কাহিনী শেষ। তুমি আবার সেম কেস নিয়ে সেম কোর্টে গিয়ে যদি বলো যে অমুক ব্যক্তি আমার থেকে 500 টাকা নিয়েছিল এখনও ফেরত দেয়নি, তার মানে কি একটা কেসে একবার জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আবার তুমি সেই কেসটা নিয়ে সেই কোর্টেই যদি যাও সেম পার্টি, তাহলে কি কোর্ট বলবে কি আমি তোমাদের জন্য খুলে বসে আছি সারাদিন দরজা, আর কোনো কেস নেই আমার কাছে? তো এই ব্যাপারটাকে বলে রেস জুডিকাটা, অর্থাৎ তুমি একই জিনিস নিয়ে একই পার্টি একই সিচুয়েশন সেকেন্ড টাইম একই কোর্ট থেকে জাজমেন্ট, মানে কোনো জাজমেন্টের আশা করতে পারে না, কেস সেইখানেই ডিসমিস করে দেওয়া, এটাকে বলে রেস জুডিকাটা। রেস জুডিকাটা হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে লাগু হয় না, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি ইলিগাল আটক করা হয় এবং তুমি যদি কোনো কোর্টে যাও, কোর্ট যদি তোমার প্লি ডিসমিস করে দেয় যে না তুমি লিগালি ডিটেন করা হয়েছে, তোমার হেভিয়াস কর্পাস কার্যকরী নয়, তুমি আবার যেতে পারো নতুন, তুমি যদি তোমার কাছে কোনো এভিডেন্স আসে যে হ্যাঁ তুমি যদি আরও ভালোভাবে প্রুফ করতে পারো যে আমাকে ইলিগালি ডিটেন করে রেখেছে, তুমি আবার যেতে পারো হেভিয়াস কর্পাসের রিট পিটিশন ফাইল করতে। বোঝা গেল? তো এটা মনে রাখো, রেস জুডিকাটা এক্সেপশন কার? হ্যাভিয়াস কর্পাসে, ঠিক আছে। ম্যান্ডামাস মানে উইক কমান্ড, কার এগেনস্টে করা যেতে পারে? কোনো পাবলিক বডি, কোনো কর্পোরেশন, কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কোনো ট্রিবিউনাল বা লোয়ার কোর্ট। কার এগেনস্টে করা যেতে পারে না? কোনো প্রাইভেট পার্সনের এগেনস্টে করা যেতে পারে না। প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোনো চিফ জাস্টিসের এগেনস্টে করা যেতে পারে না। আর কোনো নন স্ট্যাটিউটরি ডিউটি পালন করবার জন্য কাউকে ম্যান্ডামাস জারি করা যেতে পারে না। প্রহিবিশনের মানে হচ্ছে ফরবিড, কার এগেনস্টে করে? লোয়ার কোর্টের এগেনস্টে করে। কার এগেনস্টে করা যায় না? প্রাইভেট পার্সনের এগেনস্টে করা যায় না, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা লেজিসলেটিভ অথরিটির এগেনস্টে করা যেতে পারে না। প্রহিবিশন হচ্ছে অনলি প্রিভেন্টিভ, ঠিক আছে, মনে রেখো যে বড় কোর্ট ছোট কোর্টকে কিছু করতে প্রিভেন্ট করে কেবলমাত্র। আচ্ছা শিওর আর হচ্ছে সার্টিফাই, কার এগেনস্টে করা যেতে পারে? জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল বডি মানে লোয়ার কোর্ট, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ বডির এগেনস্টেও করা যেতে পারে, এটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। কার এগেনস্টে করা যেতে পারে না? কোনো প্রাইভেট পার্সনের এগেনস্টে করা যেতে পারে না, আর কোনো লেজিসলেটিভ বডির এগেনস্টে করা যেতে পারে না। সেশিওরারা এটা কি বোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ, অর্থাৎ ছোট কোর্ট যখন জাজমেন্ট দিয়ে ফেলে সে জাজমেন্টটাকে থামিয়েও দেয়, আবার স্কোয়াশ করে নিজে থেকে নতুন করে জাজমেন্ট দিতে পারে, মানে ভুল জাজমেন্টটাকে ঠিকও করে দিতে পারে, ঠিক আছে। বোথ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। আর লাস্ট হচ্ছে কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। আর কার এগেনস্টে ইস্যু করা যেতে পারে? কোনো স্ট্যাটিউটরি পাবলিক অফিস কেউ যদি হোল্ড করে থাকে তার এগেনস্টে। কার এগেনস্টে করা যায় না? কোনো নন স্ট্যাটিউটরি প্রাইভেট অফিসে কেউ বসে আছে, সে লিগালি যেভাবেই বসে থাকুক, তার এগেনস্টে কো ওয়ারেন্টও জারি করা যেতে পারে না। আর এটা মনে রাখবে, এই রিটটা বাকি সবাই চেয়ে এই জন্য আলাদা, কারণ যে কোনো ব্যক্তি চলে যেতে পারে কোর্টে কো ওয়ারেন্টও জারি করবার জন্য, ঠিক আছে। তো এই ছকটা যদি একবার দেখে নাও, এই ছকটা তবেই মনে থাকবে যদি তুমি ভালো করে শুনে থাকো। এই ছকটা যদি মনে রাখো, এখান থেকে সব কোশ্চেন তুমি সলভ করতে পারবে। দেখো প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু কোয়েশ্চেন্স। প্রথম কোশ্চেন, মার্ক কারেক্টলি দ্য প্রিসাইজ মিনিং অফ হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসের মানে কি? হেভিয়াস কর্পাসের মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, ঠিক আছে। পিটিশন টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 আর সাবজেক্ট টু রুল অফ রেস জুডিকাটা। সবের ক্ষেত্রে রেস জুডিকাটা অ্যাপ্লিকেবল হয়, কার ক্ষেত্রে হয় না? হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে, ঠিক আছে। রেস জুডিকাটাই মাত্র বলেছিলাম। Name the writ issued by a superior court to a lower court or tribunal forbidding it to perform an act outside its jurisdiction. যখন কোনো বড় কোর্ট ছোট কোর্টকে বলে যে এটা তোমার আওতার বাইরে, তুমি এই কাজটি করো না, এই জাজমেন্ট দিও না, সেটাকে কি বলে? সেটাকে বলে প্রহিবিশন। Against which of the following writs cannot be issued under Article 32 for the enforcement of fundamental rights? কার এগেনস্টে রিট জারি করা যেতে পারে না? হাইকোর্টের এগেনস্টে, ঠিক আছে। দেখো রিট কে ইস্যু করতে পারে? সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে, আর আর্টিকেল 226-এর আন্ডারে হাইকোর্ট করতে পারে। আরও আর্টিকেল 32-তে বলা আছে অন্য কোনো কোর্টও করতে পারে যদি পার্লামেন্ট তাকে এম্পাওয়ার করে, কিন্তু পার্লামেন্ট কাউকে এম্পাওয়ার করেনি। সুতরাং আপাতত সুপ্রিম কোর্টের হাতে পাওয়ার আছে আর হাইকোর্টের হাতে পাওয়ার আছে। তো সুপ্রিম কোর্ট কাকে কাকে ইস্যু করবে? লোয়ার কোর্টকে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে, কোনো প্রাইভেট পার্সনকে। আর হাইকোর্ট কী করবে? তারও নিচে যে সমস্ত বডি আছে তাদেরকে। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে রিট ইস্যু করে বলতে পারে না যে তুমি তোমার কাজ করছো না ঠিকঠাক, কারণ হাইকোর্টের যে ডিগনিটি আছে সেটা ডিজলভ হয়ে যাবে, তাই না, সেটা ডাইলিউট হবে, সেই জন্য। তো হাইকোর্টের এগেনস্টে কিন্তু রিট জারি করা যায় না, এটা মনে রাখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস লিটারালি মিনস আন্ডার হোয়াট অথরিটি? কোন অথরিটি নিয়ে বসে আছো? ওয়ারেন্ট, ঠিক আছে। তো বোঝা গেল রিট থেকে প্রচুর কোশ্চেন আসে, রিটটা ভালো করে পড়ো, ঠিক আছে।
তো এই হচ্ছে আমাদের কাহিনী শেষ। এর সাথে আমাদের ফান্ডামেন্টাল রাইটস পুরো কমপ্লিট হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের কমপ্লিট হয়ে গেল অনেকগুলো চ্যাপ্টার। এবার সমস্ত চ্যাপ্টারের উপর আমি একটা 20টা কোয়েশ্চেনের এমসিকিউ মক টেস্ট দেওয়া আছে। কোয়েশ্চেনগুলো প্রিলিমস লেভেলের, ঠিক আছে, খুব বেশি ডিফিকাল্ট না, প্রিলিমস লেভেলের। দেখো তোমরা কতগুলো অ্যান্সার করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলেও আছে। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। আর সেখানে তোমরা এই মক টেস্টটা দিতে পারবে। পরবর্তীকালে যে সমস্ত চ্যাপ্টার আমরা আরও পড়বো, সাথে সাথে আমরা আরও মক টেস্ট ট্রাই করতে করতে থাকবো। তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করো। যে পরিমাণে আমি রেসপন্স শুরুর দিকে পাচ্ছিলাম, এখন আর পাই না। তো তোমরা যদি শেয়ার করো তাহলে আমি মোটিভেশন পাবো, না হলে কিন্তু এতে বেশ ভালো পরিমাণে এফর্ট লাগে আমার। সুতরাং আমি এক্সপেক্ট করবো একটু তোমরা শেয়ার করো, তাহলে ব্যাপারটা ভালো হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের চ্যাপ্টার নিয়ে আমরা পরের ভিডিওতে দেখা করবো।